ওটস ব্যারো নামটা শুনলেই কিন্তু একটা আতঙ্কের অনুভূতি হয়, তাই না? আর স্ক্রিম লেগেসি নামের এই ফ্যান ফিল্মটা সেই আতঙ্কের ইতিহাসেই একটা নতুন আরও রক্তাক্ত অধ্যায় জুড়ে দিয়েছে। তো চলুন ঘোস্ট ফেসের এই লেটেস্ট তাণ্ডবের কেস ফাইলটা খুলে দেখা যাক কি আছে এর ভেতরে। তো গল্পের শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই নতুন ঘোস্ট ফেসটা আবার কে, আর কেনই বা তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা খুন শুধু একটা নামকে ঘিরে ঘুরছে, সিডনি প্রেসকট। সত্যি বলতে এই রহস্যটা কিন্তু পুরো গল্পটাকে টেনে নিয়ে গেছে। আচ্ছা, এবার সোজা চলে যাই ঘটনার একদম ভেতরে। সেই কুখ্যাত উডসব্যারো শহরে আবারও ফিরে এসেছে ঘোস্ট ফেস, আর তার এবারের ফেরাটা কিন্তু আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর আর প্ল্যান করা। মনে হচ্ছে এই শহরটা তার রক্তাক্ত অতীত থেকে কোনো দিনও মুক্তি পাবে না। এই টাইমলাইনটা একবার দেখুন। এটা কিন্তু কোনো পাগলামি নয়, বরং একদম ঠান্ডা মাথায় করা একটা নিখুঁত প্ল্যান। খুনি শুধু সিডনির সাথে কানেক্টেড মানুষদেরই টার্গেট করছে না, বরং সে সিডনির অতীত, তার সাপোর্টের জায়গা সবকিছু এক এক করে শেষ করে দিচ্ছে, আর সিডনি কিছু বোঝার আগেই। আর এই নতুন ঝড়ের ঠিক মাঝখানে আছে একদল টিনেজার, কেটি পামার আর তার বন্ধুরা। আর উডসব্যারোর নিয়ম তো আমরা জানি, তাই না? এখানে সবাই হয় শিকার অথবা সন্দেহভাজন, কারণ এই শহরে কে বন্ধু আর কে শত্রু তার মধ্যেকার লাইনটা এতটাই ঝাপসা। ওকে, এবার একটু তদন্তের দিকে তাকানো যাক। ডিটেকটিভ ক্যাস্টিলো আর হফম্যানের ইনভেস্টিগেশন যত এগোচ্ছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলিং না। তাদের মেইন টার্গেট হয়ে দাঁড়ায় সেই লেজেন্ডারি সার্ভাইভার সিডনি প্রেসকটকে খুঁজে বের করা। প্রথম ক্রাইম সিন থেকেই একটা মারাত্মক ক্লু পাওয়া যায়। ডক্টর রোজেনবামের অফিস থেকে সিডনির পেশেন্ট ফাইলটা হাওয়া। এর মানে কি? এর মানে হলো খুনি শুধু মারছেই না, সে ইনফরমেশন জোগাড় করছে। সে সিডনির দুর্বলতাগুলো খুঁজছে, যাতে তার অতীতকেই তার বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এই প্যাটার্নটা খেয়াল করুন একবার, কি ভয়ঙ্করভাবে সাজানো। প্রত্যেকটা মার্ডার আসলে একটা মেসেজ, প্রত্যেকটা স্টেপ একটাই দিকে ইশারা করছে, সিডনি প্রেসকট। ডিটেকটিভসরা বুঝতে পারছিলেন তাদের হাতে একদমই সময় নেই, তারা সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছেন। আর ঠিক এই সময়েই এফবিআই-এর একটা পুরনো ফাইল পুরো কেসটাকে একটা নতুন মোড় দেয়। বোঝা যায় এটা কোনো নতুন দুঃস্বপ্ন নয়, এটা এমন একটা ঘটনার সিকুয়েল যার কথা কেউই জানত না। মানে 10 বছর আগেই এই গোস্ট ফেস সিডনির জীবনে হানা দিয়েছিল। তাহলে আসল প্রশ্নটা এখন শুধু এটা না যে ঘোস্ট ফেস কে, বরং প্রশ্নটা হলো সে কি এতদিন ধরে সবার চোখের সামনেই লুকিয়েছিল। আচ্ছা, এবার আমরা ফিল্মের সবচেয়ে ব্রুটাল পার্টটাতে চলে এসেছি। ওই যে লুকিয়ে হুমকি দেওয়া, মেসেজ পাঠানো, সেই সব খেলা শেষ। এখন শুরু হয়েছে সরাসরি মার্ডার। খিটি ভেবেছিল সে একটা সেফ জায়গায় এসেছে, কিন্তু হঠাৎ একটা অচেনা নম্বর থেকে টেক্সট মেসেজ আসতেই সেই ধারণাটা ভাঙতে শুরু করে। বিপদ যে কতটা কাছে সে টেরও পায়নি। আর তারপরেই আসল ভয়ঙ্কর ধাক্কাটা লাগে। যেখানে সে আশ্রয় নিতে এসেছিল সেটা আসলে একটা কবর। বাড়িটা আর সেফ না, এটা এখন একটা ডেথ ট্র্যাপ। আর ঠিক সেই সময়েই কেটির সবচেয়ে কাছের বন্ধু অ্যাশলি সেখানে এসে হাজির হয়। বেচারি কিছু না জেনে সরল মনে সোজা হেঁটে ঢুকে পড়ে একটা কসাইখানায়। আর তারপরেই ঘোস্ট ফেসের এন্ট্রি হয়। সে শুধু খুনই করে না, সে যেন একটা শো দেখায়। কিটির চোখের সামনে তার বেস্ট ফ্রেন্ডকে এমন নৃশংসভাবে মারে যেন সে কিটির ভয়টা এনজয় করছে। এই পুরো হট্টগোলের মধ্যে কেটির এক্স বয়ফ্রেন্ড উইলের আগমন সিচুয়েশনটাকে আরও কমপ্লিকেটেড করে তোলে। সে কি বাঁচাতে এসেছে, নাকি সেও এই ভয়ঙ্কর গেমের একটা পার্ট? কিন্তু একদম শেষ মুহূর্তে উইল হিরোর মতো নিজেকে স্যাক্রিফাইস করে সে সরাসরি ঘোস্ট ফেসের মুখোমুখি হয়, আর নিজের জীবনের বিনিময়ে কেটিকে পালিয়ে যাওয়ার জন্য কয়েকটা সেকেন্ড সময় কিনে দেয়। এতগুলো ডেড বডির পর ফাইনালি সময় এসছে মুখোশের আড়ালের আসল মুখটা দেখা। কে এই মনস্টার? ডিটেকটিভ ক্যাস্টেলো যখন সেই রক্তাক্ত ক্রাইম সিনে পৌঁছান, তিনি দেখেন কেটি ভয়ে জমে গেছে। আর ঠিক তখনই কেটির মুখ থেকে বেরিয়ে আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। তার নাম কেটি পামার। সে ইলাই পামারের মেয়ে, তার মানে সিডনি প্রেসকটের মেয়ে। আর ঠিক তারপরেই কিলার তার মুখোশ খোলে।
সে ফ্রেন্ডলি মুখটা যে পুরোটা সময় পাশেই ছিল, সেই হলো আসল ভিলেন, ড্যানিয়েল। কিন্তু আসল ভয়টা তার ফার্স্ট নেমে না, তার লাস্ট নেমে, লুমিস। আর এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে তার মোটিভ, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বয়ে চলা এক ভয়ঙ্কর ঘৃণা। এটা শুধু রিভেঞ্জ না, এটা ফ্যামিলি হেট্রেডের লেগেসি। ড্যানিয়েলের চোখে সিডনি কোনো সার্ভাইভার না, সে তার পরিবার ধ্বংসর কারণ। এই অদ্ভুত লজিকটাই প্রত্যেকটা লুমিস কিলারকে তাড়িয়ে বেরিয়েছে। এবার পুরো ছবিটা জলের মতো পরিষ্কার। সে বিলি লুমিসের ভাইপো, মিসেস লুমিসের ছেলে। মানে স্ক্রিম আর স্ক্রিম 2 এর ঘটনাগুলোই তার জীবনটাকে গড়ে তুলেছে। সে কোনো কপিক্যাট কিলার না, সে নিজেকে তার ফ্যামিলির রক্তাক্ত হিস্ট্রির লাস্ট চ্যাপ্টার হিসেবে দেখে, যে ফাইনালি সব কিছুর হিসেব নিতে এসেছে। এখন সময় ফাইনাল শোডাউনের, কয়েক দশক ধরে চলা একটা রক্তাক্ত ঝগড়ার শেষ পর্বের। ড্যানিয়েল যখন কেটিকে মারতে যায়, ঠিক তখনই ডিটেকটিভ ক্যাস্টিলোর একটা বুলেট লুমিস ফ্যামিলির সেই ঘৃণার লেগাসিকে থামিয়ে দেয়, অন্তত কিছুক্ষণের জন্য তো বটেই। মনস্টার হয়তো মরেছে, কিন্তু সে যে ভয় আর ট্রমা তৈরি করে গেল, সেটা কি কখনো শেষ হবে? এই ভয়ঙ্কর সবকিছুর শেষে কেটি একটা ফোন হাতে নেয়, আর সে ফোন করে একমাত্র সেই মানুষটাকে যে তার এই দুঃস্বপ্নটা হাড়ে হাড়ে বুঝতে পারবে। কিলার মরে গেছে, কেস ফাইলটা আপাত দৃষ্টিতে বন্ধ, কিন্তু ওই একটা ফোন কল সবকিছু যেন আবার নতুন করে শুরু করে দিল। একটা মেয়ে যে এইমাত্র তার মায়ের দুঃস্বপ্নের শরিক হল, সে তার মাকে ফোন করছে। এখন লাস্ট কোয়েশ্চেনটা শুধু এটা না যে সিডনি ফোন ধরবে কিনা, বরং আসল প্রশ্নটা হলো, যখন সে ফোনটা ধরবে তখন সে কি একজন মা হিসেবে ধরবে, নাকি সেই ফাইনাল গার্ল হিসেবে শেষ যুদ্ধের জন্য রেডি হতে।